নানা সংগঠন আর রাজনৈতিক দল এমনকি ব্যক্তি বিশেষের কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরছে বা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এই অভিযোগ পুরনো হলেও এখন চেহারাগুলো স্পষ্ট করার চেষ্টা হচ্ছে ধীরে ধীরে। মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল, এমনকি ব্যক্তি বিশেষের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। কেবল অভিযোগেই ক্ষান্ত থাকছে না বিষয়টি, তা শেষ হতে যাচ্ছে নিষিদ্ধের আলটিমেটামে। কিন্তু এইসব অমূলক ভয় কিনা প্রশ্ন উঠছে সেটা নিয়েও। কেবল আওয়ামী লীগকে সঙ্গ বা সমর্থন দেওয়ার কারণে যদি শাস্তি পেতে হয় তবে নিষিদ্ধ হবেন অনেকেই, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিষিদ্ধের রাজনীতি কোথায় যে শেষ হবে আছে সেই প্রশ্ন। এত প্রশ্ন রেখে আসলেও কি এগোনো সম্ভব হবে নির্বাচনের দিকে? নিষিদ্ধের রাজনীতি আর ট্যাগিং এর কোথায় নিয়ে যাবে দেশের পরিস্থিতি জানতে চাই আমরাও। কারণ তো সমত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই, আপনার জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি নাজনীন মুন্নি, এবং আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন এই পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। আপনাদের দুজনকেই স্বাগত, দর্শকদের স্বাগত জানাই। আমরা শুরু করতে চাই আবু আলম শহীদ খানকে দিয়ে। আবু আলম শহীদ খান, পরপর অনেকগুলি ঘটনা ঘটেছে, যেমন মঞ্চ ৭১কে ঘিরে এক ধরনের বক্তব্য তৈরি হয়েছে, সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন ১৬ জন। যদিও তারা বলছেন যে তারা কোনোভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে কিছু নাই, তারা মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিলেন। এরপরও ৩-৪ জন সাংবাদিক সহ যারা টক শোতে কথা বলেন তারাও আওয়ামী লীগের দোষর হিসাবে এখন বলা হচ্ছে। তার তালিকায় হালকা হলেও আপনার নামও আছে, এবং জাতীয় পার্টি দুদিন ধরে তাদের কার্যালয় ভাঙচুর, এর আগেও অবশ্য হয়েছে, কিন্তু এটা আসলে তীব্রতর অবস্থায় করেছে। এর মধ্যে নুরুল হক নূর ভয়ঙ্কর রকমের আহত হয়েছেন, হাসপাতালের বেডে শুয়ে আছেন। এই যে এত সব ঘটনা, কেবলমাত্র আওয়ামী লীগ ফিরবে এই আতঙ্ককে কেন্দ্র করে, নাকি এটি আসলেও কোনো একটা নির্বাচনের দিকে যাওয়ার অঙ্কের একটা অংশ? প্রথমত তো আওয়ামী লীগ ফিরবে এরকম একটা আতঙ্ক যেটা বলছেন, এটা হতে পারে। আওয়ামী লীগের তো একেবারে নির্মূল নিষিদ্ধ করার ফলে নির্মূল হয়ে গেছে এরকমটা তো বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের হয়তো ১০,০০০ ২০,০০০ নেতা কর্মী কোথাও কোথাও পালিয়ে গেছেন এবং কোথাও অবস্থান করছেন সীমান্তের বাইরে। কিন্তু আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক এবং বিশাল যে ভোট ব্যাংক যেটা আছে, সেটাকে মঞ্জু ভাই কতটা কমাতে পারেন এটা তার কাছেই শুনবো। ধরেন ৪০-৪৫% ছিল বা ৩৫% ছিল, তা এখন এই অভ্যুত্থানের পরে তাদের পপুলারিটি কতটা কমেছে সেরকম হিসাব টিসাবে আমি যখনই অনেক লোকের সাথে কথা বলছি যারা একেবারে আওয়ামী লীগকে একটা মাফিয়া পার্টি মনে করেন এবং তাকে নিষিদ্ধ করার পক্ষে, তারাও শেষ পর্যন্ত বলেন যে ২০-২৫%-এর নিচে তো নাই। তখন যদি আপনি ২০-২৫% হিসাব করেন ভোট ব্যাংকে, তাহলে ১২ কোটি ভোটারের ২৫% হলো ১২ আর ২৫ গুণ করেন, তাহলে বুঝবেন ৩ কোটি। আর ৩ কোটি ভোটার মানেই তো হচ্ছে ৩ কোটি পরিবার। তো এই হিসাবে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এটা না। এবং যখনই আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনে তো সকলেই ক্রিয়াশীল হয়ে যাবে, নির্বাচনটা ওপেন থাকবে এবং সেখানে আওয়ামী লীগ হয়তো যেভাবে আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে ব্যালটে তাদের মার্কা থাকবে না, অর্থাৎ তারা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারছেন না, মানে আজকের দিনে যেটা আছে। ভবিষ্যতে কী হবে তা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সমর্থনটা, এই সমর্থনটা কারো কারো মাথা ব্যথার কারণ হতে পারে, কারো কারো জুজুর ভয় হতে পারে, কারো কারো ভূতের ভয় হতে পারে এবং এই চিন্তা থেকে হয়তো এই ধারণাগুলো করা হচ্ছে। এবং আপনার যে ৫ই আগস্টের পরে বা এমনকি আগেও যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের ৫৪, ৬২ নিউক্লিয়াস, ৬৬, ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, এবং যে আমাদের উপরে যে পাকিস্তানি জান্তা যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল দেশে। এখন হয়েছিল বলছে যে আপনি আবার আমাকে জিজ্ঞেস করেন না আসলে হয়েছিল কিনা। তো যুদ্ধ হয়েছিল, নিজের চোখে দেখেছি। এখন অনেক আমাদের তরুণরা আছেন যারা এই যুদ্ধটা দেখেন নেই, নাও দেখতে পারে। আমাদের সব কিছু তো আমরা দেখিনি। আমরা তো ৪৫-এর বিশ্বযুদ্ধ দেখি নেই, ওই যে ৩৯ থেকে ৪৫, অথবা আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখি না, অনেক কিছু আমরা দেখি না। বাট ইতিহাস থেকে আমরা পড়ালেখা করি এবং ইতিহাসকে একটা যদি আপনি একেবারে ব্যক্তির চিন্তার বাইরে যে পড়ালেখা করেন তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। তাই দেশে একটা আমাদের মুক্তিযুদ্ধের কথা বললেই, স্বাধীনতা যুদ্ধের কথা বললেই একটা আওয়ামী লীগ কিনা এরকম একটা প্রশ্ন এসে যায়। প্রথম দায় হলো আওয়ামী লীগের। এই প্রশ্নটা কেন আসে এই জন্য যে এই যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ, এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, তার মধ্যে অবশ্যই আওয়ামী লীগের একটা বিশাল
অংশ ছিল, তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সংগঠন এই যুদ্ধে জড়িত ছিল এবং তাদের সংগঠন থেকে 6 দফা দেওয়া হয়েছিল, স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল, 70 নির্বাচন ওই সংগঠনটি বিজয় অর্জন করেছিলেন এবং সরকার গঠনের ইয়াতে ছিলেন, একেবারে দাবিদার ছিলেন। সব মিলিয়ে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব সেটাকেও 10ই জানুয়ারি পর্যন্ত আমরা কেউ তো বলতে পারবো যে না নেতৃত্ব দেন নাই। তো সব মিলিয়ে তাদের যে অবদান সেটা আছে। কিন্তু এই যুদ্ধে যে লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করেছে, কোটি কোটি মানুষ বলতে হবে, এবং লক্ষ লক্ষ মানুষ তো যুদ্ধে গিয়েছে, 3 লক্ষ আমাদের মা বোনেরা সম্মান হারিয়েছেন, 30 লক্ষ মানুষ নিহত হয়েছেন, সেই সংখ্যা নিয়েও একটা বিতর্ক আছে। বিতর্ক করে যারা তারা আবার 3 লক্ষে থামে, আবার নিয়ে হ্যাঁ না 20,000 যে বলছে ওর কাছে যেতে চাই না, 3 লক্ষ একটা যে মিনিমাম বলি না যে 3 লক্ষ হতে পারে, ওটাকে নাকি 3 মিলিয়ন বলেছেন। এটা আমি আমার তরুণ বয়স থেকে শুনছি, মানে আমি যুদ্ধের পরপরই তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্র জীবন শুরু, তো ওই তরুণ বয়স থেকে শুনছি যে এই যে এতগুলি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, কাজেই এই ঘটনাগুলির সাথে যারা এখন জড়িত বা যারা এই ঘটনাগুলো শেষ করে ফেলি যে আওয়ামী লীগ তখন যেটা করেছে, আওয়ামী লীগ যে পয়েন্টটা তৈরি করেছে যুদ্ধের, সেই পয়েন্টটা হয়ে গেছে যে এটা আওয়ামী লীগের ক্যাপিটাল, মানে লিমিটেড কোম্পানির মতো আর কি, যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একাকার, এটা তারা তৈরি করছে। এই দায় তাদেরকে নিতে হবে যে তারা ইতিহাসটাকে ঠিক মতো লিপিবদ্ধ করা এবং ইতিহাসের মতো লিপিবদ্ধ করতে দেওয়া, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছিল। আর যার কারণে এই যে এত মানুষের আত্মত্যাগ, কোটি মানুষের পাশের দেশে আশ্রয় গ্রহণ, এবং দেশের যে 7.5 কোটি মানুষ ছিল, আমি তো একদম নির্দ্বিধায় বলতে পারি যে 7 কোটি মানুষ এই মুক্তির পক্ষে কাজ করেছে, আশ্রয় দিয়েছে। দেশের অভ্যন্তরে তো অনেকগুলো বাহিনী গড়ে উঠেছিল, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, সিরাজ শিকদারের বাহিনীও ছিল, যুদ্ধ করেছে পেয়ারা বাগান ওই অঞ্চলকে ঘিরে বরিশালে, তো এবং আরও ছোট ছোট বাহিনী ছিল। তো এই যে মানুষের যে সমর্থন, 7 কোটি মানুষের সমর্থনের কারণে তো এই যুদ্ধটা একটা পরিণতির দিকে গিয়েছে। তো সেখানে আওয়ামী লীগ যেটা বয়ান তৈরি করেছে, ওই বয়ানের কারণে অনেক তরুণ বা অনেকেই যারা ইতিহাস থেকে আরও বেশি পড়াশোনা করলে হয়তো তাদের ধারণাটা হবে, সেই কারণে এখন মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। তো সেটা হলো জুজুর ভয়টা। তো সেই ভয়টা সেই ট্যাগিং থেকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশের পতাকা পেয়েছি, আমাদের সীমারেখা পেয়েছি, আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি, আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ। সেই কথা থাকার পরেও তো এসব ঘটছে। রিপোর্টার্স ইউনিটিতে 71 মঞ্চ 71-এর সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে আমরা লতিফ সিদ্দিকীকে দেখেছি, সেখানে তিনি জেল খেটেছেন শেখ হাসিনার সময়কালে, জেলে ছিলেন, তার মন্ত্রিত্ব গিয়েছিল, এমপিশিপ বাতিল, মন্ত্রিত্ব বাতিল, সকল কিছু বাতিল হয়ে গেছে। তিনি তো পরে আর আওয়ামী লীগের সাথে ছিলেন না। হ্যাঁ, কিন্তু ধারণা করা হয় তারপরেও ওই মঞ্চটা, মানে ওই প্ল্যাটফর্মটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হচ্ছে, কারণ আইনজীবী সেটা বলেছে। সেটা কি সম্ভব না বলে মনে করেন যে আসলে এটা সম্ভব? এখানে আমি যাদেরকে দেখেছি এবং যাদের নাম এসেছে, যারা এটা নেতৃত্ব দিতে চাচ্ছেন, তাদের কেউ কখনো আওয়ামী লীগের রাজনীতি ছিলেন, কিন্তু হয়তো উনি আওয়ামী লীগ থেকে সরে যান বা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে। যেমন আমাদের পান্না সাহেব যে সিনিয়র অ্যাডভোকেট, তিনি তো কখনো আওয়ামী লীগ করেননি। তো এই আওয়ামী লীগ, ফজলুর রহমান সাহেব তো আওয়ামী লীগ করেনই না, মানে উনি ওখানে যান নাই, ওনারও যাওয়ার কথা ছিল। ডক্টর কামাল হোসেনও আওয়ামী লীগ করেন না। ওইখানে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে এই আওয়ামী লীগের রাজনীতিতে পাকাপোক্তভাবে আছে এবং ফিরিয়ে আনার জন্য এটা করেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং মঞ্চ 71 এমন বড় সংগঠন না যে আওয়ামী লীগের মতো একটা দল যখন এখন হিমশিম খাচ্ছে যে তারা রাজনীতিতে টিকতে পারবে কিনা, তখন মঞ্চ 71-এর মতো এই একটা ছোট সংগঠন যারা মুক্তিযুদ্ধের কথা বলতে চাইছে, তারা ফিরিয়ে আনবে আওয়ামী লীগকে, এই ধারণাটা একটা খুবই অমূলক এবং আমি এই ধারণার সাথে একদম একমত পোষণ করি না। মঞ্চ 71 কেন এই কথাগুলো বলছে? মঞ্চ 71-এ যে 5 দফা ছিল, আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করেছিলাম যে 5 দফা, সেখানে আমরা কিন্তু ওরা পরিষ্কারভাবে বলছে আমরা কোনো দলের পক্ষে না, আমরা কোনো দলের দায় মুক্তিযোদ্ধাদের উপর চাপানো এটা আমরা চাই না। এবং তারা যেটা বলছে যে যেভাবে 71-কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেভাবে আমাদের জাতীয় সঙ্গীতটাকে মানে ছুঁড়ে ফেলার চিন্তা করা হচ্ছে, সেইখানে মঞ্চ 71-এর বক্তব্য যে মুক্তিযুদ্ধের অবমাননা বা মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, এটা আমরা এটার প্রতিবাদ করছি। আমি আপনার কাছে প্রশ্নটা রেখে যাই, এটা এই কারণে বলা হয় যে 71 মুক্তিযুদ্ধ
এইসবকে মানে সমুন্নত রাখা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ক্ষেত্রে দুটো পারস্পরিকভাবে কাজ করে। কারণ বলা হয়ে থাকে, এক ধরনের কথায় বক্তব্য আছে যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কাছে সবচেয়ে নিরাপদ। কাজে এই কথাটা শোনার পরে মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল সংগঠন এই সময়কালে কাজ করতে পারবে কিনা, সেই প্রশ্ন রেখে তাদেরকে কাজ করতে দেওয়া হবে কিনা, সেটা কিন্তু প্রশ্ন রয়ে যায়। আমি আপনার কাছে আসবো। আমার অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। প্রশ্নগুলি সহজ অনুষ্ঠানে আপনারা আছেন, নাজনীন মুনি আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে অতিথিরা আছেন আবু আলম শহীদ খান এবং মুজিবুর রহমান মঞ্জুর আমাদের সাথে। আবু আলম শহীদ খান, মুজিবুর রহমান মঞ্জুর প্রশ্নের উত্তর তার কাছ থেকে নিব, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেটি হচ্ছে, জাতীয় পার্টি নিয়ে যা কিছু মুজিবুর রহমান মঞ্জুর বললেন, এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আজকে প্রধান উপদেষ্টার সাথে 3টি দলের বৈঠক ছিল, এনসিপি, জামাত এবং বিএনপি। এনসিপি সেখানে স্পষ্টত বলেছেন তারা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান। এনসিপি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের অন্যতম। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ হলে এইটা রাজনীতিতে কোনো বড় ধরনের নেতিবাচক বা পজিটিভ কোনো ইয়ে ফেলবে কিনা, প্রভাব ফেলবে কিনা? না, মঞ্জু স্যার যখন কথা বলছিলেন তখন তো উনি বলেছেন যে ওনারা চান না কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীকে একটা প্রশাসনিক আদেশ দিয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হোক। কিন্তু ওনারা আবার ব্যাখ্যা দেন যে এই কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যেতে পারে। মানে খুব কন্ট্রাডিক্টরি হয়ে যায় না যে আপনি প্রশাসনিক আদেশে, তাহলে কি, তাহলে একটা দলকে আসলে আমরা তো যদি ভালোভাবে আলোচনা করি, একটা দল বা কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করে বা নির্মূল করার চেষ্টা করে কিন্তু কোনো ফল হয় না। ইতিহাস এটা প্রমাণ করে না। এটার প্রমাণ তো জামাতে ইসলাম আছে, মঞ্জু ভাই নিজেই প্রমাণ। তাদের দলকে তো মোটামুটি নিশ্চিহ্ন করে দেওয়ার বা কাজ করতে না দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাই না? না, 16 বছর পারলেও টিকে আছে, টিকে যাবে। এখন আপনি ওই রিস্কগুলো নেবেন কিনা, মানে আপনি ওটাকে গণতান্ত্রিক মনে করেন কিনা। এখানকার সবচেয়ে যদি আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি নির্বাচনের মাধ্যমে দলটাকে পরাস্ত করবেন, আপনার নীতি আদর্শ আপনি জনগণকে কনভিন্স করবেন, সেটার ভিত্তিতে যে ঘটনা মুসলিম লীগের ক্ষেত্রে ঘটছে এবং পৃথিবীর অনেক বড় বড় রাজনৈতিক দল এভাবে কিন্তু জনগণ থেকে হারিয়ে গেছে, জনগণ তাদের পছন্দ করে না। তো এই পছন্দের সুযোগটা জনগণকে দিতে হবে। আর আপনি যখন এই প্রশাসনিক আদেশ দিয়ে নিষিদ্ধ করবেন, সেটা আপনি নিষিদ্ধ করে রাখতে পারবেন বা কতদিন পর্যন্ত এটা করতে পারবেন সেটা একটা নির্ভর করবে সেই যে শক্তিটা, সেই শক্তিটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা। দেখা যায় না, সেই কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এরপরে জাতীয় পার্টি, আপনি যে তালিকা দিলেন 27টা দল, তো তাদেরকেও যদি নিষিদ্ধ করে দেন, তা আপনি নিষিদ্ধের তালিকা এরকম বাড়তে থাকলে দেশে তার উদার গণতন্ত্র হবে না। উদার গণতন্ত্রের সাথে আপনাকে তাদেরকে খেলতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। কিন্তু আপনার কি মনে হয় যে এটা অভিযোগটা জাতীয় পার্টি সম্পর্কে গেল 15 বছরে অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে সেটা অত প্রকট না হলেও জাতীয় পার্টির ক্ষেত্রে প্রকট হয়েছে, এবং যাই হোক না কেন 24-এর গণ অভ্যুত্থানের পর সবাই চাচ্ছে যে জাতীয় পার্টিরও একটা শাস্তি হোক। আপনি কি মনে করেন যে রাজনৈতিক দল হিসেবে তাদের একটা শাস্তি পাওনা আছে? এটা তো আপনাকে ডিসাইড করতে হবে। এই রাজনৈতিক দল হিসেবে কি শাস্তি দিবেন, এটা তো আপনাকে মানে ভালোভাবে ডিসাইড করতে হবে। প্রশাসনিক আদেশ কাগজের টুকরা দিয়ে হবে না। আপনি পার্লামেন্টে যান, ডিসাইড করেন, আপনি একটা বিচারের মধ্য দিয়ে ডিসাইড করেন। একটা পার্টিকে তো আপনি বিচারের মধ্য দিয়েও তাকে নিষ্ক্রিয় করতে পারতেন, বলতে পারেন যে তাদের কার্যক্রম এই কারণে নিষিদ্ধ করা যায়। সেটার একটা প্রক্রিয়া আছে কিন্তু, এবং আমরা আমাদের আইনে সেই চেঞ্জটা অলরেডি এনেছি। আপনি সেখানে থাকেন, আইনের মধ্যে থাকেন, আইনি লড়াইতে থাকেন, অথবা আপনি নির্বাচনী লড়াইতে থাকেন, অথবা পার্লামেন্টে থাকেন। আপনি এই ধরনের নিষিদ্ধ করা বা নির্মূল করা, কাউকে চাপিয়ে দেওয়া, এটা মনে হয় ওয়ার্ক করবে না আমার ধারণা। এটা আমি জাস্ট ব্যক্তিগত চিন্তা থেকে বলছি, নাগরিক হিসেবে বলছি। এগুলো তো ওয়ার্ক করে না। যেগুলো ওয়ার্ক করে না, যেগুলো অলরেডি ফেইল্ড পদক্ষেপ, সেই ফেইল্ড পদক্ষেপে জাতিকে নিয়ে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, আপনি এরশাদ সাহেবই তো প্রথম স্বৈরাচার ছিল, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে 90 সালে। তখন 90 সালে আমরা যে আন্দোলনটা দেখেছি, অংশগ্রহণ করেছি। তারপরে কিন্তু এরশাদ সাহেবের দলটা নির্বাচনে গিয়েছিল। আপনি এরশাদ সাহেবকে গ্রেফতার করেছিল শাহাবুদ্দিন সাহেব। এরশাদ সাহেব যখন পাওয়ার ট্রান্সফার করে, ওই যে দুজনকে হত্যা করা হয়েছে, ওইটা তো আলাদা জিনিস। আমাদের দুই রাষ্ট্রনায়ককে পাওয়ার ট্রান্সফারে যখন এরশাদ সাহেব রাজি হয়, যখন একটা ফর্মুলাতে সে এগ্রি করে, তখন কিন্তু তাকে খুন করার প্রয়োজন হয়নি, করেনি আর কি কেউ। তখন কিন্তু শাহাবুদ্দিন সাহেবদের গভর্নমেন্টকে পাওয়ার ট্রান্সফারের সময় শাহাবুদ্দিন সাহেবরা কথা দিয়েছিলেন যে সকলের জন্য সমান সুযোগ থাকবে। বাট জেনারেল এরশাদকে কিন্তু এই সমান সুযোগ দেওয়া হয়নি। আমি তাকে স্বৈরাচার বলি, আবার একটু পরে মঞ্জু ভাই বলে দেখেন স্বৈরাচারের জন্য কথা বলছে। আমি ইতিহাসটাকে দেখার চেষ্টা করছি। ওই তরুণ বয়সে আমি যেভাবে দেখছি সেভাবে এখন দেখি না। মানে তরুণ বয়সে একটা উপন্যাস পড়লে আপনার খালি প্রেম, প্রীতি, ভালোবাসা এটা মনে হবে, হিস্ট্রিটা মনে হবে না।
এখন যখন আপনি ম্যাচিউর অবস্থা পড়বেন তখন স্ট্রিট হবে। হ্যাঁ, না ম্যাচুরিটি হবে। যেমন আমি ওই যে ম্যাম সাহেব পড়েছিলাম, ম্যাম সাহেবের চিঠিটাই আমার কাছে মনে হচ্ছে এত প্রেম। তারপরে যখন আমি ম্যাচিউর অবস্থা পড়েছি, আরও পড়েছি, ম্যাম সাহেব আমি 5-10 বার পড়েছি, তারপরে যেটা মনে হলো যে এটা ভারতের তখনকার রাজনীতির একটা বিশ্লেষণ, তাই না? আপনি নিশ্চয়ই পড়েছেন, মঞ্জু সাহেবও পড়তে পারেন। তো এই যে যখন আমি এখন থেকে দেখি, তার মানে তার সাথে সেই সুবিচারটা করা হয়নি। তারপরে কিন্তু তারা 39টা সিটে জিতেছে, একটা এলাকায় জিতেছে, তার এলাকায় সে পপুলার। বিএনপিকে বলা হয় ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া পার্টি, ভেরি ট্রু। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নিয়েছেন, তারপরে দলটা গঠন করেছেন, এবং যখন তিনি দলটা গঠন করেন তখন তিনি রিজাইন করেননি, মানে পাওয়ার থেকে রিজাইন করে দলটা করেননি। যেমন এখন এনসিপির কথা বলা হয় যে 2জন ভিতরে আছে, 2জন রিজাইন করেছে, সেই কারণে এনসিপি বলে ওই ক্যান্টনমেন্টে হয়েছিল। বাট 91 সালের ইলেকশনে, সেই ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন ছিল, সেই ইলেকশনে কিন্তু বিএনপিকে মানুষ ভোট দিয়েছে, এবং সেই ভোটে বিএনপি জনগণের পার্টি হয়েছে এবং তারা সরকার গঠন করেছে। তখন আপনি ওই যে পুরানো ইতিহাস, 79 সালে তো বিএনপি একটা কিংস পার্টি ছিল, এসব বলে তো লাভ নেই। আপনি ইতিহাসটাকে দেখেন এবং পুরো ধারাবাহিকভাবে। কিন্তু এই সময়ে এসে 1 বছরের মাথায় যদি সবাই একটু বেশি এই ব্যাপারটা নিয়ে সচেতন থাকে যে আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না, এবং যদি তাদের মনে হয় যে ভোটে জাতীয় পার্টি আসলে, এই যে আওয়ামী লীগের আপনি 3 কোটি ভোট বলছেন, এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়াতে পারে, এই 3 কোটি ভোটারের একটা বড় অংশ জাতীয় পার্টিতে চলে যাবে, বা জাতীয় পার্টিতে আওয়ামী লীগের কিছু মানুষ এসে নির্বাচিত হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা, আছে কিনা? অবশ্যই আছে। এবি পার্টি তো নিতে পারে তাদেরকে। এবি পার্টির কি 300 আসন দেওয়ার মতো লোক আছে নাকি জেতার মতো? আপনার এনসিপির কি আছে নাকি? ইভেন জামাতে ইসলাম ক্যান টেক সাম পিপল ফ্রম আওয়ামী লীগ, মানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সব পার্টির সুযোগ আছে, বিএনপি নিতে পারে। তাহলে কি খালি জাতীয় পার্টি নিবে এরকম ভাবতেছেন কেন? আওয়ামী লীগের যে ভোটটা, ওই ভোটটা যদি ওনারা নিতে চায়, এবং যদি কোনো ভালো মানুষ থাকে যারা একসময় আওয়ামী লীগ করতো, তাদেরকে যে কোনো পার্টিতে তারা যেতে পারে, এবং যে কোনো পার্টি তাদেরকে নেবে। আপনি যদি খেলতে চান, মানে আপনি তো বাড়াবেন, সংখ্যা বাড়াবেন। বিএনপির সাথে বিএনপির ভোট যদি 35-40% হয়, যেটা আছে এখনো ধারণা করা হয়, এটাকেও কমাইতে পারে, মঞ্জু ভাইরা কমায় 20% নামাইতে পারে। বাট ওনাদের কাছে তো এই ভোট নাই আসলে, তো ওনারা মঞ্জু ভাইয়ের পার্টিতে নিয়ে নেক না 100 জন আওয়ামী লীগের, তো স্ট্রং পার্টি এবং সরকার ফর্ম করতে পারবে। কিন্তু সেই সূত্রটা যদি থাকে তাহলে তো একটু দুশ্চিন্তাগ্রস্ত হবেই এখন যারা আছে। হ্যাঁ, আপনি এখন জাতীয় পার্টি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন। এমন তো হতে পারে যে আপনি এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছেন এই জন্য যে জাতীয় পার্টিতে যাতে আওয়ামী লীগের ওই লোকজন ঢুকতে না পারে। আর জাতীয় পার্টি এমনি 300 আসন দিতে পারে, মানে অত দুর্বল ক্যান্ডিডেট হবে, ভালো ক্যান্ডিডেট দিলে আওয়ামী লীগের লোকজন নিতে হবে, আর হায়ার করতে হবে। আমরা ছোটবেলায় দেখছি না, মঞ্জু ভাই জানে, প্লেয়ার হায়ার করতেন না, এই গ্রামের সাথে ওই গ্রামের একটা হায়ার করে আনতাম না, তা এটা হায়ার করতে পারেন। এখন যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, মেবি তারা ওদেরকে হায়ার করতে চান, জাতীয় পার্টি নিতে না পারে, আমরা নিব ওদেরকে, তোরা থাক, তোরা অফকোর্স। নাহলে আপনি নূরের পার্টির কথা চিন্তা করেন, নূরের জন্য আমি খুব দুঃখিত, তার সাথে অনেক টক শো করি এবং খুবই ভালো ছেলে সে। তাকে সেই ঘটনাটা যেভাবে ঘটছে, এটা অবশ্যই একটা তদন্ত হতে হবে, তদন্ত হবে এবং নিশ্চয়ই বেরিয়ে আসবে কী ঘটেছিল। বাট নূরের পার্টির কথা চিন্তা করেন, এনসিপির কথা চিন্তা করেন, এবি পার্টির কথা চিন্তা করেন, তাদের তো আসলে 300 আসনে ভোট করার মতো লোকজন নাই। কথাটা নিয়ে আমরা ফিরি।